তো বন্ধুরা, ঘটনাটা শুরু হয়েছিল 2016 সালের প্যানেলকে কেন্দ্র করে, যেখানে আপনারা জানেন এসএসসির এই প্যানেলটা সঞ্জীব খান্না, যিনি বিচারক ছিলেন সুপ্রিম কোর্টের, তার বেঞ্চে টোটাল 26,000 প্রার্থীদের তাদের কিন্তু প্যানেলটা বাতিল হয়। এবং তারপরে আমরা দেখতে পারি শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের, তারা তাদের আন্দোলন, পরবর্তী অযোগ্য যারা ছিল অযোগ্যদের বাতিলকরণ, এসএসসির নতুন আবার নোটিফিকেশান, এবং তারপর শুরু হয় নতুন আবার একটা জব, যেখানে এসএসসির বিজ্ঞপ্তিতে নানাবিধ অসুবিধার জায়গাগুলো নিয়ে 8 থেকে 9টা মামলা হয় হাইকোর্টে, এবং সেই মামলার গতানুগতিক একটার পর একটা কিন্তু রায় হয়। তো ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আপনারা হয়তো বিগত খবর থেকে আপনারা জানতে পেরেছেন যে যারা ওয়েটিং লিস্টে ছিল তারা হাইকোর্টে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে, তারা বয়সজনিত ছাড়, অন্যান্য এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, যাবতীয় ভিত্তিতে তারা কিন্তু একটা মামলা করে, এবং সেই মামলা প্রথমে সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করে, তারপরে তারা যায় ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চে সম্পূর্ণরূপে সমস্ত মামলা কিন্তু খারিজ হয়ে যাওয়ার পরবর্তীকালে তারা কিন্তু যায় আজকে যেটা রায় ঘোষণা করা হলো সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে সেই বিষয়ে রায় কিন্তু আজকে জারি করা হয়েছে। তো আজকে যারা সুপ্রিম কোর্টে যাদের ওয়েটিং লিস্টের বা এই মামলাটাকে নিয়ে যারা উপস্থিত হয়েছিল, সেই সমস্ত আইনজীবীদেরকে বিচারক তাদেরকে ভর্ৎসনা করেন যে বিচার্য বিষয়টা নিয়ে যারা উপস্থাপিত করেছে, এবং সেই মামলা পরে যখন তারা প্রত্যাহার করতে চায় তো অবশ্যই তাতে ক্ষুব্ধ হন বিচারপতি। টোটাল আজকের এই যে আপনাদের রায়টা ঘোষণা হয়েছে, এই রায়ের অন্যান্য অনেকগুলো দিক রয়েছে। কাদের কাদের সুযোগ তৈরি হলো আজকের এই রায়ের ফলে, বা মূলত যে সমস্ত বিষয়গুলো বয়সজনিত ছাড়, নতুন শূন্য পদের সৃষ্টি, এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। টোটাল কি রায় হয়েছে বা কোন পার্সপেক্টিভের ভিত্তিতে কারা কারা এই রায়ে অংশগ্রহণ করেছিল, বা কোন কোন বিচারপতিরা রায় দান করেছে, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা যারা বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা নতুন, অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট তো পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের রায়ে সুপ্রিম কোর্টে যারা বঞ্চিত প্রার্থীদের হিসাবে যারা এই মামলাটি লড়েছিলেন, তিনি হলেন বিকাশ রঞ্জন মহাশয় এবং ফিরদৌস শামীম, যিনি দুজন আইনজীবী এই বিষয়টা লড়ছিলেন। এছাড়া যদি আমি বলি এসএসসির পক্ষ থেকে যারা এই বিষয়টির সম্বন্ধে লড়ছিলেন, তিনি হলেন কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এরা দুজন একটা সরকার পক্ষ বা এসএসসির পক্ষ এবং বঞ্চিতদের প্রার্থীদের যে পক্ষ রয়েছে, আজকের এই রায়দানে অংশগ্রহণ করেছিল। তারা বঞ্চিত প্রার্থী, তাদের যে অংশগ্রহণের কথা বা তাদের যে বয়স ছাড়ের যে ব্যাপারটা যেটা ছিল, সেখানে কিন্তু সম্পূর্ণরূপে বলা হয়েছিল যেহেতু তারা যোগ্য এবং অযোগ্যদের মধ্যেই পড়ছে না, সুতরাং তাদের কোনো এই অংশগ্রহণের মধ্যেই যেহেতু তারা নেই বা অংশগ্রহণের তারা বাইরে, তো তাদের ক্ষেত্রে কোনো মতে কোনো রায় কিন্তু তাদের পক্ষে যাবে না। তো নতুন বিজ্ঞপ্তি যেটা রয়েছে, সেই নতুন বিজ্ঞপ্তি অনুসারেই সেই তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, এবং তারা বয়স রিল্যাক্সেশন ছাড়া বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা তারা কিন্তু পাচ্ছে না। তাহলে পাচ্ছে কারা? পাচ্ছে হচ্ছে তারাই যারা যোগ্য ক্যান্ডিডেট, অর্থাৎ আনটেন্টেড যারা ক্যান্ডিডেট ছিলেন, তারাই কেবলমাত্র বয়সের ছাড়টা পাবে, এছাড়া অন্য কেউ পাবে না। এরপরে আপনারা জানেন ইতিমধ্যে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের পক্ষ থেকে এই হাইকোর্টের পক্ষ থেকে এটা কিন্তু খারিজ করে দেওয়া হয় মামলাটা। এবং তারপরে আজকে যখন সুপ্রিম কোর্টে যে সমস্ত বিচারকদের অধীনে আজকের এই বিচার মামলাটি পরিচালনাধীন হয়েছিল, তিনি ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। এবং এই সঞ্জয় কুমার যিনি ছিলেন, তিনি আগে, অর্থাৎ সঞ্জীব খান্নার, বিচারপতি সঞ্জীব খান্নার যে আগে যেটা যিনি 2016 সালের প্যানেলটাকে বাতিল করে বলে গণ্য করেছিলেন, তার সাথেই কিন্তু তিনি ছিলেন, এবং তার রায়ের সাপেক্ষেই বর্তমান যে সুপ্রিম কোর্ট রায়দান করেছিল সেটা কিন্তু জারি করা হয়েছিল। তো প্রথমেই কিন্তু বিচারপতি তাদেরকে যখন এই রায়টা ওঠে, তো সেই জায়গায় কিন্তু সম্পূর্ণরূপে প্রথম বলে দেয় যে এটা জুয়া খেলার জায়গা নয়। অর্থাৎ কেন এই কথাটা বলছে না, প্রথমে যখন এই বিচারের জায়গায় এই রায়টা ওঠে, তো সেক্ষেত্রে প্রথমেই তাদের যে বিচারকদের মন্তব্য ছিল, আপনারা কারা, আপনারা যোগ্য না অযোগ্য, এবং অযোগ্যদের তো আগে থেকে বাদ দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে মামলাটা যেটা হচ্ছে, সে মামলাটা কাদের জন্য হচ্ছে? অর্থাৎ তখন বঞ্চিতরা যখন দাবিটা তুলছে, তো বঞ্চিতদের যেহেতু এরা যোগ্য এবং অযোগ্য নয়, তো সুতরাং এই মামলাটা খারিজ করা হবে। তো সেই প্রসঙ্গে যখন কিন্তু নিয়োগ বিধি বা নিয়োগ যেহেতু 2016 সালের প্যানেলটা বাতিল হয়েছে এবং তার ভিত্তিতে যখন নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি
2016 সালের যে নিয়মবিধি রয়েছে সেই অনুযায়ী 2016 সালের প্যানেল কি নিয়োগ প্রক্রিয়া হবে? তো সেই প্রসঙ্গে আদালত যেটা জানিয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে আমরা কোথাও বলিনি যে আগের বিধি মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে হবে। রায় দেখুন, আমরা বলেছি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কোথাও বিধির কথা বলিনি। এসএসসি একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, বঞ্চিত যারা তারা যোগ্য এবং অযোগ্যর মধ্যেই পড়ছে না। তো সুতরাং তারা ক্লিন চিট, এই যে বিচার প্রক্রিয়ার মধ্যে তারা কোনো মতেই কোনো ফেভার কিন্তু তারা পাচ্ছে না। তারা অ্যাজ ট্রিট ফর ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবেই তারা কিন্তু ট্রিট হবে। যারা এলিজিবল তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, যারা এলিজিবল নয়, বয়স হয়ে গেছে, তারা কোনো মতে বয়সের ছাড় কিন্তু এখানে পাচ্ছে না। এটা আপনাদের প্রথমভাবে আমি কিন্তু ক্লিয়ার করে রাখছি। এর পরের যে বিষয়টা হচ্ছে যে নতুন যে শূন্য পদের যে ক্রিয়েশনের জায়গাটা, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং যারা পুরনো ক্যান্ডিডেট একসাথে যে বিজ্ঞপ্তির জায়গাটা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে এতগুলো যে শিক্ষকদের প্যানেল বাতিল গেছে। তো সেক্ষেত্রে এসএসসি যেহেতু একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তাদের নতুন বিধি মেনে যেহেতু তারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করছে, তারা চাইলে নতুন শূন্যপদ তৈরিও করতে পারে বা যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করছে তারা পরিবর্তন আনতে পারে, সেটা তাদের স্বশাসিত যেহেতু সংস্থা। তো সুতরাং তাদের হাতে সেই দায়িত্বটা ন্যস্ত আছে এবং তারা যে সিদ্ধান্তটা নেবে তো তাতে কিন্তু সম্মতি রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এরপরে আসি এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার রয়েছে সেটার ব্যাপারে কি হলো। এক্সপিরিয়েন্সের 10 নাম্বারের যে ব্যাপার নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে আজ মূলত কোনো আলোচনা হয়নি এবং সেই সম্পর্কে কোনো শুনতেও চায়নি সুপ্রিম কোর্ট। তার আগেই কিন্তু মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে। তো সুতরাং আপাতত যেটা মানতে হবে, এসএসসির পক্ষ থেকে যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের যে নাম্বারটি রয়েছে এটাও কিন্তু বহাল থাকলো। এবং যারা বঞ্চিত তাদের তো অবশ্যই, আর যে ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসাবে তারা যদি এখানে এলিজিবল হয় তারা তাহলে এতে অংশগ্রহণ করতে পারবে, না হলে তারা অংশগ্রহণ করতে পারবে না। অতএব বন্ধুরা, বয়সের ছাড়ের ক্ষেত্রে ছিল একটা বিশেষ গুরুত্বপূর্ণ রায়, যেখানে কিন্তু বিশেষভাবে যারা সক্ষম এবং যারা ওই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল অর্থাৎ আনটেন্ডেড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারাই কেবলমাত্র বয়সের ছাড় পাবে, অন্যথায় যারা বঞ্চিত বলে যারা বলছেন বা যারা ওয়েটিং লিস্টে তারা কিন্তু এর কোনো সুবিধা পাবে না। তো সেক্ষেত্রে যে এলিজিবিলিটি এসএসসির পক্ষ থেকে যে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে তাদের ভিত্তিতে তারা যদি এলিজিবল হয় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে, না হলে তারা অংশগ্রহণ করতে পারবে না। এবং যে নতুন নিয়োগ বিধি এসএসসির পক্ষ থেকে যেটা তৈরি করা হয়েছে এবং তার ভিত্তিতেই সেই নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু পরবর্তীকালে সম্পন্ন হবে। সুতরাং আজকের এই যে মামলাটা হলো তাতে কিন্তু আর কোনো অবকাশ থাকলো না। সুতরাং যেই নিয়ম এসএসসির পক্ষ থেকে জারি করা হয়েছে সেই নিয়মের ভিত্তিতে আপনাদের পরীক্ষার প্রক্রিয়াটি আপনাদের চলবে, যেখানে 10 নম্বর তো অবশ্যই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হচ্ছে। সুতরাং বয়সের ছাড়টাও থাকলো না যারা বঞ্চিত প্রার্থীরা রয়েছে, এবং আগে নিয়মে হবে না, যেই নিয়মে পরীক্ষা হওয়ার জন্য এসএসসি জারি করা হয়েছে সেই ভিত্তিতে তড়িঘড়ি করে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই অলরেডি নিয়োগ প্রক্রিয়াটি চলবে। প্রসেসে যে মন্তব্যটি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা করা হয়েছে সেখানে বিচারপতি বলছে আদালত বিবেচনা করেই কিন্তু রায় দেন, সেই সময় প্রধান বিচারপতি রায় ঘোষণার আগে আমাদের সঙ্গে অর্থাৎ যে সঞ্জীব কুমার যিনি ছিলেন তার সঙ্গে বা অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেই সেই রায়টা কিন্তু দান করা হয়েছিল। তো সেক্ষেত্রে আজকের যে দাবি ছিল সে দাবির ক্ষেত্রে বিচারপতি দুঃখিত, অর্থাৎ আপাতত আদালত কোনো মতেই কোনো হস্তক্ষেপ করতে পারলো না এবং মামলাটাকে খারিজ বলে ঘোষণা করা হয়েছে। তো সুতরাং বন্ধুরা, যারা যারা যেভাবে পড়াশোনা করছিলেন আপনারা পড়াশোনা করুন। আর আজকের যে মোটামুটি যে রায়টা হলো সেই রায়টার মাধ্যমে এটাই স্পষ্ট, এসএসসি যেভাবেই আপনাদের যে নিয়োগ বিধি প্রক্রিয়াটি জারি করা হয়েছে এবং তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। বন্ধুরা, টোটাল আজকের এই আপডেটটি থাকলো। আপডেটটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আপনাদের মতামত যদি কিছু থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যে বন্ধু বান্ধবদের মধ্যে এই ইনফরমেশনটাকে শেয়ার করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।